সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজ আমি তোমাদেরকে পড়াবো ত্রয়োদশ অধ্যায়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীতে যত বিখ্যাত ভাষণগুলো আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ভাষণ হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস। যে ভাষণে তিনি কিসের দাবি করেছিলেন? কালো মানুষের অধিকার আদায়ের জন্য, দাস প্রথা বিলুপ্ত হওয়ার জন্য। আমাদের বঙ্গবন্ধু, আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমানের ভাষণ, ৭ই মার্চের ভাষণ, তার যে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ বহন করে না। পৃথিবীর বিখ্যাত ভাষণগুলোর ভিতর গেটিসবার্গের অ্যাড্রেসের মতো আমাদের ৭ই মার্চের ভাষণ কোনো অংশে কম যায় না। যেই ভাষণে ফুটে উঠেছে দলিত, পীড়িত পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের শোষণ বঞ্চনার মুক্তির জন্য অধিকার আদায়ের লড়াই। পশ্চিমা পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন চাইছিল ক্ষমতা হস্তান্তরিত করতে, ইংরাজি গড়িমসি করছিল, তখন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আপামর বাঙালি জনতা, তৎকালীন স্বাধীন জনতার জন্য এক উদ্বুদ্ধ হওয়ার প্রেরণার উৎস। শিক্ষার্থীরা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হলেও পশ্চিমা শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে চাইছিল না। এদেশের মানুষকে আরও শোষণ করার জন্য তারা নানা ঝড় শুরু করে। এই অবস্থায় বঙ্গবন্ধু পুরো ব্যাপারটি আঁচ করতে পেরেছিলেন। তিনি জানতেন যে অচিরেই বাংলাদেশি মানুষ, বাঙালিদের স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, আর এই লড়াইয়ের জন্য প্রয়োজন প্রেরণা, উৎসাহ, তাদের উজ্জীবিত করা। তার ভাষণের প্রত্যেকটি শব্দ তা প্রকাশ করে। তোমাদের পাঠ্য বইয়ে 1900 থেকেই আমি কিছু লাইন দেওয়া আছে, যেগুলো সেগুলো কিছু ব্যাখ্যা করি। 1970 সালের নির্বাচনে সামরিক সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতার সৃষ্টি হয়, যা তোমরা গত ক্লাসে আলোচনা করেছি, দেখেছি। গড়িমসি করছিল ইয়াহিয়া সরকার। কি করলো? 6ই মার্চ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল তোমার 3রা মার্চ, সেটা 1লা মার্চ স্থগিত করে। তারপর আবার তারা 6ই মার্চ বেতার ভাষণে 25শে মার্চ পুনরায় অধিবেশন আহ্বানের ঘোষণা দেয়। কিন্তু বাঙালি জনতা অতীতের কাহিনী, যা পরিস্থিতি দেখেছে, তারা বুঝে গিয়েছিলেন যে তারা তাদের নিজেদের শাসন করার অধিকার পাবে না। সেটা ছিনিয়ে আনতে হবে, সেটা কিছু একটা করতে হবে। এবং তারা সেজন্য তৎকালীন রেসকোর্স ময়দান, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী, সেখানে একটা জনসভার আয়োজন করে, যেখানে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেন। 25শে মার্চ আহত জাতীয় পরিষদের অধিবেশন যোগদানের জন্য বঙ্গবন্ধু 4টি দাবি তার ভাষণে উপস্থাপন করেন। তার 25শে মার্চে যে জাতীয় পরিষদের অধিবেশন, সেই 6ই মার্চ বেতার ভাষণে যে জাতীয় পরিষদের অধিবেশন হবে, সেখানে যোগদান আমি করব, কিন্তু আমার 4টি দাবি মানতে হবে। কি সেই দাবিগুলি? চলমান সামরিক আইন প্রত্যাহার, অর্থাৎ মার্শাল ল, সামরিক শাসন সেটা যেন না থাকে। সামরিক শাসনে হচ্ছে কোনো আন্দোলনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুদ্ধ করে। মানুষের মুখে কারো কোনো সে থাকে না, কারো কোনো অধিকার খর্ব করা হয়। মৌলিক অধিকারগুলো অনেক সময় খর্ব করা হয় সাময়িক আইন চালু থাকে। তাই তিনি চাইছিলেন চলমান সামরিক আইন প্রত্যাহার করা, উঠিয়ে নেওয়া। ইয়াহিয়া খান সরকার তো সামরিক সরকার, তার ক্ষেত্রে এই আইনটার
কথা বলা হয়েছে। আমরা আইনগত কাঠামো আদর্শেও আমরা দেখেছি যে যতদিন পর্যন্ত না অধিবেশন বসে সংবিধান একটা সংবিধান প্রণয়ন হবে, সেটাই হবে, ততদিন সামরিক আইন চলবে। তার মানে এই বিষয়টা কতটা দুরভিসন্ধিমূলক ছিল, তার পরিস্থিতি তা দেখা অস্থিরতা। 2, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়। যেহেতু সামরিক আইন আছে, সৈন্যরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য বা যে কোনো গণতান্ত্রিক কাজ, স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা খর্ব করার জন্য সৈন্যদের অবশ্যই খর্ব করতে পারে। যেহেতু সামরিক আইন জারি আছে, তাই সৈন্যরাও তোমার পাহারা টহল দিচ্ছিল। আপামর জনসাধারণের মাঝে সৈন্যরা কি করেছে, সৈন্যদের উপস্থিতি আপামর জনসাধারণের ভিতরে একটা ভীতি সৃষ্টি করে, যাতে তারা ব্যক্তিগত অধিকার লড়াই করার জন্য যে কিছু একটা বলবে, কিছু একটা করবে, সেই জিনিসটাকে সৈন্যরা রুদ্ধ করে দেয়। সৈন্যরা আইন শৃঙ্খলার দায়িত্বে। তার মানে বোঝায় ব্যাপারটা এরকম। 3, গণহত্যা তদন্ত করা। গণহত্যার তদন্ত করা, যে গণহত্যা হয়েছে কতগুলো তোমার এই আন্দোলনের ক্ষেত্রে, সেই গণহত্যাগুলো তদন্ত করা। গণহত্যা করা হয় সামরিক শাসন ভুল করে ফেলার একটা নীতি নিয়ে গণহত্যা চালায়, এবং সেগুলো মিডিয়া প্রেস বা বিরুদ্ধে আসে না, কিন্তু জনসাধারণ শুধু বুঝতে পারে যে হ্যাঁ এই সাইডে অনেক মানুষ মেরে ফেলা হচ্ছে, এখানে মানুষ মেরে ফেলা হচ্ছে। সেই গণহত্যাগুলো তদন্ত চাই। 4, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এই যে 70 নির্বাচনে আওয়ামী সরকার পেল, কিন্তু নির্বাচিত প্রতিনিধিরা কি ক্ষমতা নিতে পারছে না। পশ্চিমা শাসক গোষ্ঠী গড়িমসি করছে, গণহত্যা চালাচ্ছে, বিভিন্ন জায়গায় হত্যা চালাচ্ছে, আন্দোলন দূর করে দিচ্ছে, দমন পীড়ন নীতি নিয়েছে, সেগুলো তদন্ত হচ্ছে না। তারপর একটা সরকার, একটা স্থায়ী সরকার, মানে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসতে পারছে না। সৈন্যরা জনসাধারণের মধ্যে, যেখানে ব্যারাকে থেকে প্রশিক্ষণ নেওয়া, যুদ্ধে প্রস্তুতি, দেশ রক্ষার চিন্তা করা, তাদের সেসব তারপরে জনসাধারণের ভিতরে বিরাজ করে তারা আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে। মৌলিক সামরিক আইনের মাধ্যমে মৌলিক অধিকারগুলো, ব্যক্তির স্বাধীনতা, গণতান্ত্রিক যে স্বাধীনতা, সেগুলো খর্ব হচ্ছে। এগুলোর জন্য উনি এই 4টা দাবি উপস্থাপন করছেন, যে এই 4টা দাবি যদি হয় তাহলে আমি জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করব। এর বাইরে আরও বেশ কিছু দাবি বঙ্গবন্ধুর ভাষণে উত্থাপন করা হয়। তিনি বাংলাদেশের সকল অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। যেহেতু এটা এক ধরনের অসহযোগ আন্দোলন, অসহযোগ অর্থ সহযোগ, সহযোগিতা, অসহযোগ, সহযোগিতা না করা। সরকার চালাতে ক্ষমতায় যে সামরিক শাসক ইহাইয়া সরকার, তাকে সহযোগিতা না করা। যে কোনো সরকার তার কর্মকাণ্ড পরিচালনা করে জনগণের সহযোগিতা, জনগণের সহযোগিতা ছাড়া নয়। সুতরাং এক্ষেত্রে পাকিস্তানের শাসক গোষ্ঠীকে আমরা সহযোগিতা করব না, অসহযোগ আন্দোলনটা তাই বোঝায়। এবং বঙ্গবন্ধু এই অস্থিরতার ভিতর অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। সেজন্য তিনি স্কুল, কলেজ, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা করেন। মানে স্কুল, কলেজ, অফিস, আদালত কিছু চলবে না। সরকার কি চালাতে পারবে তাদের কার্যাবলী, তাদের ক্ষমতা? কোনো কিছু দেখানোর আর প্রশ্ন আসে না। টোটালি একটা ক্রাউটিক সিচুয়েশন তৈরি হয়ে যায় তখন। এই সমাবেশ সামরিক সরকারের কড়া নজর ছিল। পাকিস্তানি জান্তা সামরিক সরকার এটা পুরো সমাবেশটা সম্পর্কে জানে, দেখেছে এবং তারা নজর দিয়েছে, এবং তাই অনেকটা সরাসরি না বলে মানে পরোক্ষভাবে তিনি এই কথাগুলো অনেক কিছু ইঙ্গিত নিয়ে সামরিক সরকারের উদ্দেশ্যও বলেছে। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হবে, তাই কৌশলগত কারণে প্রত্যক্ষভাবে
ঘোষণা না দিয়ে পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় তিনি বলেন, প্রত্যেক সংগ্রাম, প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। এই প্রস্তুত থাকা এগুলো আসলে সংগ্রামের জন্য ডাক দিয়েছেন, সরাসরি না বলে মানে অন্যভাবে বলেছেন। এবং উনি যাদের পয়সা নেই, সরকার, সামরিক সরকার, মিডিয়াটা সবাই কিন্তু এই যে সমাবেশ হয়েছে কি কি বলছেন সব লক্ষ্য রাখছে এবং তাই এভাবে বাঙালি জনগণকে পরোক্ষভাবে অন্যভাবে সংগ্রামের যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই পর্যন্ত 7 মার্চ পর্যন্ত অনেক মানুষ 1947 সালের পর থেকে ভাষা আন্দোলনগুলো বিভিন্ন সময় এই সামরিক সরকার প্রায় পাকিস্তান সরকারের দায়িত্ব নেয় এবং বিভিন্ন রকমভাবে আন্দোলনের মাধ্যমে বাঙালি গোষ্ঠী, বাঙালি জাতি নানানভাবে কি হয়েছে, মার হত্যার সম্মুখীন হয়েছে, রক্ত দিয়েছে। সেই কথাই তুমি বলেছেন, রক্ত দিয়েছি আরো রক্ত দেব, অর্থাৎ প্রাণ দিয়ে দেব। তবু আমাদের নিজেদের শাসন করার অধিকার আমরা চাই, তোমাদের তার সাথে আমরা থাকতে চাই না। এই দেশকে, দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সুতরাং এই সংগ্রাম তিনি বলে দিয়েছেন মুক্তিযুদ্ধের কথা। এভাবে উনি পুরো ব্যাপারটা, উনি একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা ছিলেন এবং ওনার পরিচালনায়, ওনার নির্দেশে, ওনার নেতৃত্বে সবাই বুঝে গিয়েছিল যে এবার 70 নির্বাচনে আমরা নিরঙ্কুশভাবে জয়ী হলাম ঠিকই, কিন্তু আমরা আমাদের শাসন করার অধিকার পাবো কিনা সেটা অনিশ্চিত। একদম টার্নিং পয়েন্টে এসেছে, সিচুয়েশন ক্লাইম্যাক্সে চলে গেছে যে এই হবে। যার জন্য 2রা মার্চ আগেই তারা পতাকা একটা তৈরি করেছিল, সেই পতাকাটা ডিজাইন করেছিল এবং 2রা মার্চ কি করে তারা সেই এক ধর্মঘটে সেই পতাকা উত্তোলন করে এবং যে সামনে যে দেশ হতে যাবে, আমরা যখন স্বাধীনতা পাবো, আমাদের দেশের নাম কি, সবকিছুই আসলে ওনার মাথায় ছিল। তিনি মুক্তির সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত হওয়ার আদেশ দেন এবং দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার আহ্বান করেন। তার এই ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বজ্রকণ্ঠ নামে প্রচারিত হয়, যা বাঙালিকে স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে। বঙ্গবন্ধুর ভাষণের পর শুরু হয়ে যায় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি সরকার শাসক গোষ্ঠীকে আর কোনো সহযোগিতা করা হবে না। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের পরদিন সারা দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। তার নির্দেশ অনুসারে দেশের স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সব বন্ধ হয়ে যায়, যা তিনি 7 মার্চের ভাষণে দিয়েছিলেন। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে। খাজনা ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। খাজনা ট্যাক্স ছাড়া সরকারের ব্যয় পরিচালিত হবে কিভাবে, সেটা বন্ধ। এমন পরিস্থিতিতে ইয়াহিয়া খান টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করেন। গভর্নর হচ্ছেন কে, একটা যখন প্রাদেশিক সরকার থাকে, বিভিন্ন প্রদেশে একজন গভর্নর থাকে। গভর্নর হচ্ছেন একজন শাসনকর্তা, কেন্দ্রীয় সরকারের উনি শাসন করেন। পাকিস্তান, পূর্ব পাকিস্তান তাকে একটা প্রদেশ হিসেবে কাউন্ট করা হতো এবং সেই হিসেবে টিক্কা খানকে নিয়োগ করা হয়। টিক্কা খান সম্পর্কে না বললেই নয়, যে তোমাদের কৌতূহলের জন্য বলি, টিক্কা খান হচ্ছেন এমন একজন লোক, এতটাই নাকি তিনি হিংস্র, 71-এ এতটাই হিংস্র ছিলেন, প্রচলিত আছে যে টিক্কা খানের নাম শুনলে কোনো মা সন্তান প্রসব হবে, এমন কোনো মা, গর্ভবতী মা তার সন্তান প্রসব হয়ে যেত টিক্কা খানের নাম শুনে। টিক্কা খান এমনই একজন হিংস্র সামরিক কর্মকর্তা ছিলেন।
সেই টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ দেওয়া হয়। মানে কড়া একজন শাসক নিয়োগ করেন ভাইয়া খান। 10ই মার্চ সরকার এক সামরিক আদেশ জারি করে সকল কর্মকর্তা কর্মচারীকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এরপর পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনগণ অসহযোগ আন্দোলন অব্যাহত রাখে। 13ই মার্চ সরকার পুনরায় সামরিক আইন জারি করে। 14ই মার্চ পশ্চিম পাকিস্তান নেতা জুলফিকার আলী ভুট্টো এক অবাস্তব প্রস্তাবের মাধ্যমে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ফর্মুলা দেন। পূর্ব পাকিস্তানের যেমন আমাদের ছিলেন মহান নেতা শেখ মুজিবুর রহমান, ঠিক পশ্চিম পাকিস্তানের সেরকম একজন নেতা ছিলেন পাকিস্তান পিপলস পার্টি নেতা জুলফিকার আলী ভুট্টো। ওনার খুব দাপট ছিল, সামরিক শাসকদের মনোপুত একজন নেতা ছিলেন এবং তিনি এসব অবাস্তব প্রস্তাব কীরকমভাবে শাসন ক্ষমতা কি, হ্যাঁ, দুই শাসক থাকবে, অদ্ভুত অদ্ভুত কিছু প্রস্তাব উনি রাখেন, যেগুলো আসলে ভিত্তি নেই, কিছু সময় কেমন চায়। তবে বঙ্গবন্ধু এসব কথায় গুরুত্ব না দিয়ে ওই দিনই 35 দফা ভিত্তিক দাবিনামা জারি করে। সেখানে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য জনসাধারণকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। বঙ্গবন্ধুর আদেশ জারির পর থেকে শুধু সেনাবাহিনী ছাড়া সর্বত্র আওয়ামী লীগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু যেখানে সেনাবাহিনী সাধারণ জনগণের ভিতর পূর্ব পাকিস্তানে বিরাজ করছে, সেখানে সেনাবাহিনীর পাশাপাশি